আরে ন্যাকামো করো না তো, যেতে দাও, দেরি হয়ে যাচ্ছে। আরে তোমার ওই খিটখিটে বস্তাকে বলে দিও যে তোমার বরের একটু মুড হয়ে গেছিল, তাই বরকে একটু সামলাতে গিয়ে দেরি হয়ে গেল। 6 মাস আগে ঘটে যাওয়া দুর্ঘটনার কথা অর্ক এখনো ভুলতে পারেনি। সেই ঘটনাটি প্রতিদিন তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। তাই অফিস থেকে 1 সপ্তাহের জন্য ছুটি নিয়ে অর্ক লং ড্রাইভে বেরিয়েছে। তুমি তাই গো আমার পরাণ জাহাজান। গাড়িটা হঠাৎ করে থেমে যায়। অনেকক্ষণ ধরে স্টার্ট দেওয়ার চেষ্টা করলেও কোনো লাভ হয় না। গাড়ি থেকে সে নেমে দেখে চারিদিকে নিস্তব্ধতায় ঘেরা, কোথাও কোনো একটা জনমানব পর্যন্ত নেই। আর থাকবেই বা কেন, রাত 12টা বাজে যে। সে এইসব ভাবতে ভাবতে একটু সামনে অন্ধকারের মধ্যে একটা বাড়ি লক্ষ্য করে। বাড়িটার দিকে এগিয়ে যায়, ভাবে ওখান থেকে সে কোনো একটা সাহায্য পেলেও পেতে পারে। সে বাড়িটার সামনে গিয়ে দাঁড়ায়, আর অনেকবার ডাকাডাকি করেও কারো সাড়া পায় না। কেউ কি আছেন? শোনা যাচ্ছে? কেউ আছেন? কেউ শুনতে পাচ্ছেন? অনেকবার ডাকাডাকি করেও কারো কোনো সাড়া পাওয়া গেল না। সে একবার দরজাটা ধাক্কা দিতে যায়, আর অমনি দরজাটা খুলে যায়। ঘরটা মোটামুটিভাবে গোছানো। সে মনে মনে ভাবে আজ রাতটা সে এখানেই কাটাবে, কারণ এত রাতে সে কোনো মেকানিক পাবে বলে তার মনে হয় না। অর্ক খাটের ওপর শুয়ে কিছু একটা ভাবছিল। তখনই সে একটা বাচ্চার কান্নার আওয়াজ পায়। বাবা, ও বাবা, বাবা। বাবা, ও বাবা, বাবা। অর্ক পেছন ফিরে দেখে একটা বাচ্চা ছেলে হাতে বল নিয়ে দাঁড়িয়ে আছে। অর্ক বাচ্চা ছেলেটার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, এত রাতে তুমি এখানে কি করছো সোনা? আর তোমার বাবা মা কোথায়? অর্ক, আওয়াজটা তার খুব চেনা লাগলো। সে পেছন ফিরতেই অবাক হয়ে যায়। বাচ্চাটা তোমার। মানে? তুমি সেদিন আমাকে ছেড়ে চলে যাবার পর আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়ি এবং হসপিটালে ভর্তি হই। ডাক্তার দেখিয়ে জানতে পারি আমি প্রেগনেন্ট। অর্ক, অর্ক, আমি অফিসে যাচ্ছি। আরে এত তাড়া কিসের বাবু? আরে ন্যাকামো করো না তো, যেতে দাও, দেরি হয়ে যাচ্ছে। আরে তোমার ওই খিটখিটে বস্তাকে বলে দিও যে তোমার বরের একটু মুড হয়ে গেছিল, তাই বরকে একটু সামলাতে গিয়ে দেরি হয়ে গেল। হ্যাঁ, তারপর বস বলবেন তাহলে আসলে কেন, থেকে যেতেই পারতে। হ্যাঁ ঠিকই তো, আইডিয়াটা তো বেশ দারুণ। এবার যেতে দাও, আমার ভীষণ দেরি হয়ে যাচ্ছে। আর হ্যাঁ শোনো, বাজার থেকে কিছু জিনিস নিয়ে এসো, লিস্ট টেবিলে রয়েছে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। অর্ক বাজারের ব্যাগ নিয়ে রাস্তা দিয়ে হাঁটছে। হঠাৎ করে পাশের একটা গাড়ি থেকে কথা বলার আওয়াজ শুনতে পাই। আওয়াজটা তার খুব চেনা মনে হলো। সে একটু আড়ালে গিয়ে গাড়ির জানলার দিকে তাকিয়ে দেখে তার বউ একটা ছেলের সঙ্গে কথা বলছে। সে সেটা দেখে
ওদের কথোপকথন শোনার চেষ্টা করছে। সরি সোনা, সরি, একটু দেরি হয়ে গেল। প্লিজ রাগ করো না। আমি তো তোমাকেই ভালোবাসি, বলো। তুমি তো জানো পৃথিবীতে সব থেকে বেশি তোমাকে আমি ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, চলো একটু রেস্টুরেন্টে নিয়ে যাই তোমাকে, খুব খিদে পেয়েছে। এই কথাগুলো শুনে অর্কর চোখে জল চলে আসলো। সে সেখানেই বসে পড়ল। তার ভিতরে আর কোনো ক্ষমতা নেই যে সে বাজার পর্যন্ত যেতে পারবে। সে সেখানে বসে থাকলো অনেক রাত পর্যন্ত। এদিকে চন্দ্রা বাড়ি এসে অর্ককে দেখতে না পেয়ে সারা ঘর খুঁজছে। অর্ক, অর্ক, কোথায় তুমি? অর্ক, কোথায় গেলে? ঘরে তো নেই, কোথায় গেল? দেখি একটা কল করে দেখি। ফোনটা ধরছে না, কোথায় গেল? কয়েক ঘন্টা পর চন্দ্রা কলিং বেলের আওয়াজ পেয়ে দরজাটা খুলতেই দেখে সামনে অর্ক দাঁড়িয়ে আছে। ফোনটা কোথায় থাকে তোমার? সে কখন থেকে কল করছি, জানো কত টেনশন হচ্ছিল আমার। হ্যাঁ হ্যাঁ, ও কল করেছিলে? দেখতে পাইনি, ফোনটা আসলে সাইলেন্ট ছিল তো। চন্দ্রা কিছু বলতে যাবে, ঠিক তখনই অর্ক নিজের ঘরে চলে গেল। চন্দ্রাও তার ঘরে গিয়ে অর্ককে জিজ্ঞাসা করলো, কোথায় ছিলে তুমি এতক্ষণ? ও বন্ধুদের সঙ্গে ছিলাম। মিথ্যে বলো না, আমি তোমার সমস্ত বন্ধুদেরকে ফোন করেছি, তুমি তো ওদের সাথে ছিলে না। আচ্ছা, তুমি সবাইকে ফোন করেছিলে? এতটা ভালোবাসো আমারে? কি করতাম আমি, কত টেনশন হচ্ছিল আমার, তুমি কি জানো? এত ভালোবাসো পিয়া, আগে তো দেখিনি। কি হয়েছে অর্ক তোমার, তুমি এমন কেন করছো? এখনো কিছু হয়নি, বুঝলে তো, কিন্তু হ্যাঁ, কাল হবে। কি বলছো তুমি? কি হবে কালকে? কেন এমন করছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এমন করো না প্লিজ। গুড নাইট চন্দ্রা, গুড নাইট, কাল কথা হচ্ছে। ড্রিঙ্ক করে রয়েছে বলে বোধহয় ভুলভাল বকছে। ধুর, ভাল লাগে না। মাঝরাতে অর্কের হঠাৎ করে ঘুম ভেঙে গেল। সরি সোনা, সে দেখলো একটু দেরি চন্দ্রা হয়ে গেল। ব্যালকনিতে কার সঙ্গে Please কথা রাগ করো বলছে। না। আমি তো তোমাকে তার আর ভালোবাসি। বুঝতে বাকি থাকলো না। তুমি তো জানো আবারও তার সকালের ঘটনাগুলো মনে পড়ে গেল। সে সব কষ্ট তার বুকে চেপে রেখে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে চন্দ্রা ঘুম থেকে উঠে দেখে সোফাতে তার বরের পাশে এক অচেনা ব্যক্তি বসে আছে। উকিলবাবু, ইনি আমার ওয়াইফ, এনার থেকে ডিভোর্স নিতে চাই। আপনি যত তাড়াতাড়ি সম্ভব এর ব্যবস্থা করুন। কি ডিভোর্স? পাগল হয়ে গেলে নাকি তুমি? কি বলছো এসব? সকাল সকাল আর কি, আমার একদম ভালো লাগছে না কিন্তু। দেখো, তাড়াতাড়ি এসে উকিলবাবু যে কাগজটা দিচ্ছে ওটাতে সই করে দাও। আর হ্যাঁ, আমার ব্যাগ গোছানো হয়ে গেছে, তুমি সই করে দিলেই আমি বেরিয়ে যাব। দেখো অর্ক, এবার কিন্তু আমি রেগে যাচ্ছি। সকাল সকাল এমন এয়ারগির মুডে আমি নেই। অ্যারকির মুডে আমিও নেই। কাল কার সাথে মুভি দেখতে গেছিলে? কি যেন নাম ছিল ছেলেটা, হ্যাঁ, সুমিত। অর্ক শোনো, আমার কথাটা শোনো। হ্যাঁ, আমি সব কিছু আমার নিজের কানে ও নিজের চোখে দেখেছি, তোমার এক্সপ্লেন করার কোনো দরকারই নেই। আর হ্যাঁ, কি যেন বলছিলে তুমি? জান, দেখো অর্ক, তুমি রাগে মাথায় প্লিজ এমন কোনো সিদ্ধান্ত নিও না। আমরা এক জায়গায় বসে ঠান্ডা মাথায় কথা বলি। স্যার, আপনি দয়া করে এখান থেকে চলে যান, আমরা নিজেদের মধ্যে কথা বলে ব্যাপারটা সামলে নেব। হ্যাঁ হ্যাঁ, চলে যাবে চলে যাবে, কিন্তু উনি একা না, আমিও। কাঁদতে কাঁদতে পেপারটাতে সাইন করে দেয়। তারপর আমি সুমিতকে সব কিছু জানাই। সব জেনেও
ও আমাকে বিয়ে করতে রাজি হয়। মনে মনে অনেক খুশি হই যে আমি আমার সত্যিকারে ভালোবাসা মানুষটাকে পেয়ে গেছি। আর সে খুশিটাই আমার জীবনে সব থেকে বড় কাল হয়ে দাঁড়ায়। পরের দিন আমরা আমার এই বাগান বাড়িটায় উঠি আর সারা রাত মদ্যপান করি, আর সেই মদের ভিতরে বিষ মিশিয়ে দেয়। তারপর ও আমাকে নিজের হাতে করে সেই বিষ মিশ্রিত মদ খাইয়ে দেয়। যখন ওটা আমি মুখে নিলাম, সেটা খাওয়ার 1 মিনিটের মধ্যে আমার শরীর জ্বলতে থাকে। আমি যন্ত্রণায় ছটপট করছিলাম। তখন ও আমাকে বলল, তুই কি ভেবেছিলিস তোর এই পেটের পাপটা আমি আমার নিজের ঘাড়ে নেব? না, কখনোই না। আমি তোর সম্পত্তিকে ভালোবেসেছিলাম রে, সম্পত্তিকে, তোকে না। কতবার বলেছিলাম বাচ্চাটা নষ্ট করে দে, কিন্তু তুই বাচ্চাটা নষ্ট না করে আমাকে বিয়ে করতে চাইছিলিস। এটা ভাবলি কি করে যে তোকে বিয়ে করব? অর্কের জীবন থেকে শান্তি চেয়েছিলিস না? নে, তোকে আমি চির শান্তি দিয়ে দিলাম। তুই যদি নিজে একা আসতিস, তোকে বিয়ে করে নিতাম। এবার যা, পেটের পাপটাকে নিয়ে শান্তির নিদ্রায় চলে যা। সব কিছু শোনার পর অর্ক কাঁদতে থাকে। তারপর কিছুক্ষণ নীরব থাকে। নাও, তুমি এবার খুশি তো? আজ তুমি নিজের হাতে করে একটা জীবন নয়, 3-3টে জীবন নষ্ট করে দিলে। প্রথমে আমার নিজের জীবন, তারপর আমার সন্তানের জীবন, আর অবশেষে তোমার নিজের জীবন। সব কিছুর জন্য তুমিই দায়ী। হ্যাঁ, তুমিই দায়ী। কেন কেন বলো? তোমাদের মতো মেয়েরা একজনের সঙ্গে সুখী থাকতে পারে না কেন? তোমাদের অনেক চাহিদা, তাই না? আজ তোমাদের মতো মেয়েদের জন্যই আমাদের মতো ছেলেদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। না জানি আমার মতো কত ছেলের জীবন আর এভাবে নষ্ট হতে থাকবে। আসলে সব মেয়েরা এক হয় না, কিন্তু তোমাদের মতো কিছু কিছু মেয়ের জন্যই সমস্ত মেয়েরা আজ কলঙ্কিত হচ্ছে। নিজের জন্য না হোক, অন্তত যে সন্তানটা পৃথিবীতে আসতে চেয়েছিল তার জন্য এমন নোংরা কাজ না করলেও পারতে। জানি আমি ভীষণ বড় একটা অন্যায় করেছি, আর তার শাস্তি ভগবান আমাকে দিচ্ছে। আমি চলে যাচ্ছি, অনেক দূরে চলে যাচ্ছি। পারলে আমাকে ক্ষমা করে দিও। আর হ্যাঁ, যাওয়ার আগে একটা অনুরোধ করব তোমাকে, রাখবে? হ্যাঁ, বলো। তুমি একটা বিয়ে করো। আমি চাই তুমি তোমার বাকি জীবনটা খুব সুখে কাটাও। আমার মতো নোংরা একটা মেয়ের জন্য তোমার জীবনটাকে নষ্ট করো না। চলি, ভালো থেকো। আমি পার্থ, একজন সরকারি রেল কর্মচারী। তাই কাজের দরুন তামিলনাড়ুর পেরাম্বুর কোচ ফ্যাক্টরিতে কাজ করি। গত 4 বছর কাজের চাপে আর বাড়ি ফেরা হয়নি। আজ অফিস থেকে ছুটি নিয়ে ট্রেনে করে প্রথমে কলকাতায় আসি, তারপর বিধাননগর স্টেশন থেকে রানাঘাট লোকালে উঠি। বাইরে গাঢ় অন্ধকার, শুধু নাছরবান্ধা আলোগুলো ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। ঠিক রানাঘাট ঢুকবো, হঠাৎ কোত্থেকে তেড়ে করে বৃষ্টি নেমে এলো। সঙ্গে সঙ্গে ট্রেনের মধ্যে দরজা জানলা বন্ধ করা একটা ধুম পড়ে গেল। তারপর যথারীতি রানাঘাট স্টেশনে ট্রেন ঢুকল। ট্রেন থেকে নেমে দেখলাম স্টেশনটা পুরো ফাঁকা। দেখে মনে হচ্ছে যেন এখানে বহু বছর কোনো মানুষের আনাগোনা নেই। হয়তো এত বছর পর আসলাম, সেজন্য এরকমটা আমার মনে হচ্ছে। এত রাতে এখানে তেমন কোনো ভ্যান রিক্সা পাওয়া যাবে না, তাই আমি নিজেই হাঁটা শুরু করলাম। স্টেশন থেকে আমার বাড়ি 2 কিলোমিটার পথ। এখন বর্ষাকাল, সদ্য মৌসুমি বায়ু পরিপুষ্ট হয়ে এসেছে। জাম পাকার মতন কালো মেঘ সকাল থেকেই ঘিরে ধরেছে। মাঝে মাঝেই চলছে অঝোর বর্ষণ। দিনটা শুক্রবার। তবে প্রকৃতি দেবী অতটা নিরাশ করলেন না। বৃষ্টিটা
কমে এলো, তাই ছাতা নিয়ে অনায়াসে যাতায়াত সম্ভব হলো। বর্ষায় গ্রামের রাস্তাগুলো অত্যন্ত কর্দমাক্ত হয়ে গেছে। চারিদিকে ব্যাঙের ডাক আর কচু গাছের পাতায় জমে থাকা জল যেন একটা শান্ত পরিবেশের আভাস দিচ্ছে। বহুদিন পর নিজের বাবা, মা আর স্ত্রী শর্মিষ্ঠার দেখা পাবো, এই বিশাল আনন্দে আমার মন আজ আত্মহারা হয়ে উঠেছে। আমাদের গ্রামে এখনো কোনো বিদ্যুৎ বাতি বা কোনো আধুনিক যন্ত্রের ছোঁয়া পড়েনি, তাই পুরো গ্রামটা দেখে মনে হচ্ছে যেন গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে আছে। একদিকে ঠান্ডা শীতল বাতাস, অন্যদিকে কাদামাই মেঠো পথ, তার মধ্য দিয়ে আমি চলেছি নিতান্ত একা। হাঁটতে হাঁটতে বাড়ির কাছে আসলাম। বাড়ির কাছে এসে দেখি সামনের দেওয়ালগুলোতে শ্যাওলার আস্তরণ পড়ে সবুজ হয়ে আছে। পেছনের আম গাছটা শুয়ে পড়েছে পাঁচিলের ওপর। মনে মনে ভাবলাম, হয়তো ঝড় জলে গাছটার গোড়া নরম হয়েই গাছটা শুয়ে পড়েছে। বাড়ির ভেতরে ঢুকে জোরে জোরে ডাকতে লাগলাম, মা, মা, বাবা। কারোর কোনো সাড়া নেই। আবার ডাকলাম, শর্মিষ্ঠা, এই শর্মিষ্ঠা, মা, ও মা। কারো কোনো সাড়া না পেয়ে বুঝলাম এমনটা এর আগেও হয়েছে। তিনজনে মিলে মাঠে গেছে ক্ষেতের কাজ দেখাশোনা করতে। তাই আমি এগিয়ে গিয়ে ঘরে ঢুকে চারিদিকে তাকিয়ে দেখলাম সেই একই রকম ভাবে সাজানো আমার সেই ছোট্ট কুঁড়ে ঘর। আর মনে মনে ভাবলাম, সত্যি, তবে কিচ্ছু পাল্টায়নি, একদম আগের মতোই আছে। যাই হোক, এতখানি এসে খুব ক্লান্ত হয়ে পড়াই বিছানায় শুয়ে পড়লাম। হঠাৎ ঘুম ভেঙে গেল বাবার কণ্ঠস্বরে। কখন আসলি রে খোকা? বহুদিন পর তোকে দেখছি। অনেক দূর থেকে এসে ক্লান্ত হয়ে গেছিস বল খোকা? বৌমা রান্না চাপিয়েছে, দুটো গরম গরম ভাত খেয়ে তারপর বিশ্রাম নে। ওসব হবে ক্ষণ, আগে বলো তুমি কেমন আছো? তোমার কোমরের ব্যথাটা কমেছে এখন? হ্যাঁ হ্যাঁ, ওটা একদমই নিঃশেষ হয়ে গেছে। বাহ, এ তো খুশির খবর। আর মা, শর্মিষ্ঠা, ওরা কই? ওরা কেমন আছে? ওরাও খুব ভালোই আছে। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, আমি একটু শর্মিষ্ঠার সঙ্গে দেখা করে আসি। বাইরে বেরিয়ে দেখি শর্মিষ্ঠা উনুনের সামনে বসে রান্না করছে। কি গো, কেমন আছো? ও কোনো সাড়া দেয় না। ভাবলাম অভিমান হয়েছে বোধহয়। আবার ডাকলাম, কি হলো, কথা বলছো না যে? বড় রাগ হয়েছে? জানো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি? থাক, এখন না, পরে দেখাবো। দেখলাম তাও কোনো কথা বলছে না। বাইরে একটা হ্যারিকেন জ্বলছে, চারিদিকে রাতের নিকষ কালো অন্ধকার। বাবা, তুমি তো আমার উপর হেব্বি রেগে আছো দেখছি। দাঁড়াও, এক্ষুনি তোমার রাগ ভাঙাচ্ছি। সামনে উনুন জ্বলছে, আর তার সাথে কড়াইতে কিছু রান্নাও হচ্ছে। বউয়ের রাগ ভাঙানোর জন্য আমি সামনের দিকে এগিয়ে গেলাম, আর দেখি ওর পা দুটো জ্বলন্ত উনুনের মধ্যে। এটা কি? তুমি ওগুলো কি করছো? কি কি হয়েছে তোমার? তখন আস্তে আস্তে ওর মাথা তুলে আমার দিকে তাকিয়ে জোরে জোরে হাসতে লাগলো। আমি এই দেখে ভয়ে কয়েকটা পা পিছিয়ে উঠোনে চলে আসি। উঠোনে আসতে আমি ধাক্কা খাই কিছু একটা সাথে। পিছন ঘুরে দেখি বাবা ও মা দুজনে দাঁড়িয়ে আছে সেই আম গাছটার সামনে। তাদের চোখ দুটো যেন আগুনের ভাটার মতন জ্বলছিল। তারা আমাকে দেখে জোরে জোরে হাসতে লাগলো। কি হচ্ছে, কি হচ্ছে এসব? তোমরা
তোমরা হঠাৎ করে এরকম হয়ে গেলে কিভাবে? কে তোমরা? আমার বাবা মা কোথায়? আমার স্ত্রী কোথায়? কে তোমরা? আমরা তোর বাবা মারে খোকা, আর ও তোর স্ত্রী। একদিন ঝড় বৃষ্টি রাতে আমরা গেছিলাম মাঠে পাকা ধানগুলো গোলায় তোলার জন্য, আর তারপর একটা প্রবল জোরে বাজ পড়ে আর আমরা তিনজনে মারা যাই। তোকে জানানোর কোনো সুযোগ হয়ে ওঠেনি, তাই আর কেউ তোকে জানাতে পারেনি। আমাদের আত্মা এতদিন তোকে দেখার জন্য অপেক্ষা করছিল। আই বাবা, আমাদের কাছে আয়, ভয় পাস না। আয় বাবা, আয়, আমাদের কাছে আয়। আমি এই রূপ দেখে ভয় পেয়ে ওখান থেকে ছুটতে পালিয়ে যাই। ছুটতে ছুটতে একটা উঁচু পাথরে বাধা পেয়ে আমি মাটিতে পড়ে যাই আর আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমার আর কিচ্ছু মনে নেই। জ্ঞান ফিরলে দেখি আমি বিছানায় শুয়ে আছি, আমার পায়ের কাছে পরণ কাকা বসে আছেন। ওনার কাছ থেকে জানতে পারি উনি আমাকে ভোরবেলা রাস্তায় পড়ে থাকতে দেখেছেন, তারপর আমাকে ওখান থেকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে আসেন। খুবই দুঃখজনক পার্থ। 6 মাস হলো তোমাকে আমরা পাড়ার সবাই মিলে চেষ্টা করেছিলাম খবরটা দেওয়ার, কিন্তু শেষ অবধি হয়ে ওঠেনি। আমি কান্নায় ফেটে বললাম, কেঁদো না পার্থ, তোমাকে দেখার জন্য ব্যাকুল হয়ে উঠেছিল ওরা। তাই কাল তুমি আসায় হয়তো এত কিছু হয়ে গেল। এখন তুমি একটা কাজ করো, তুমি একজন ব্রাহ্মণকে ডেকে তোমার বাবা মা এবং তোমার স্ত্রীর পিণ্ডদানের ব্যবস্থা করো, তবেই ওনাদের আত্মার শান্তি পাবে। এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দিন, যাতে নতুন ভিডিও এলে আপনি আগে দেখতে পান। ধন্যবাদ।